আমরা তোর বিয়ের দিন ঠিক করি, ওরা তো কার্ড ছাপিয়েই রেখেছে। তোর ভয়ই না আমরা সাহস করতে পারছি না। কোনো ভয় নেই মামা, কোনো ভয় নেই। ওই মুকুন্দ বাবু ছেলেকে আমি বিয়ে করব। ওই খুনি লম্পটটা চোখের সামনে দিয়ে আমি সিঁদুর পরে শ্বশুর বাড়ি যাব। ও দুঃসাহসী স্বপ্নটাকে আমার নতুন জুতোর তলায় গুঁড়িয়ে দেব, আর সেটাই হবে আমার পিতৃ হত্যার চরম প্রতিশোধ। প্রতিশোধ, প্রতিশোধ যেভাবেই হোক ফটিকের মনে আমাকে প্রতিশোধের বিষটা বুনতেই হবে। কেউ যদি ওর সর্বনাশ করতে চায় তাহলে সে আমার পরবর্তী হলেও তাকে আমি কোনোভাবেই ছেড়ে কথা বলবো না। কিন্তু তার আগে এই বিয়ের উৎসবটাকে আমাকে বন্ধ করতে হবে। না না দিদিমণি, ভুলেও বিয়ে বন্ধ করার কথা উচ্চারণ করবে না। এই প্রথম এ বাড়িতে এত বড় উৎসব হচ্ছে, একসঙ্গে জোড়া বিয়ে, জোড়া নেমন্তন্ন, আমরা সবাই ডবল খানা খাবো। ফটিক, তুমি সবসময় কেন বলতে এত অবুঝ হও? কোনোদিনই তো তোমার মনের গভীরে একটু বুদ্ধির সঞ্চার করবে না? বেশি বুদ্ধি গলায় বাঁধা পাথর হয়ে মানুষের সংসার সমুদ্রে ডুবিয়ে মারে। আর বোকামি হলো সেই গল্পের ম্যাজিক জুতো, যেটা পায়ে দিলে এক নিমেষেই মাটি পৃথিবী থেকে অনেক দূরে চলে যাওয়া যায়। একজন সত্যিকারের বোকার মুখ থেকে এইসব কথা শুনবো আমি আশা করিনি। তাই তো মাঝে মাঝে মনে হয় তুমি আমাদের চাইতে সবার উপরে আছো। তাই তো তুমি নিজেকে এতটা ছোট করে নিচু করে রাখতে পারো। অত কথা যদি আমি বুঝতে পারতাম তাহলে তো আমার এই বুদ্ধির দোষটাই কেটে যেত। ওই দোষটাই তো তোমার সবচেয়ে বড় গুণ ফটিক। কেন সেটাকে সবসময় ভুলে থাকার ভান করে থাকো বলো তো? কেন বুঝতে চাও না যে ওই দেবদাসের মতো ছেলেকে আমি কোনোদিনও বিয়ে করতে পারবো না? কেন তবু সেই কথাটাকে আমাকে বারবার মনে করে দিয়ে, সেই মিথ্যাটাকে মনে করে দিয়ে আমাকে কষ্ট দাও বলো তো? তোমার মনের এক মিথ্যে স্বপ্নকে শুধু ভেঙে দিতে চাই। মিথ্যে নয় ফটিক, মিথ্যে নয়। এই যে আমার এক মন্ত্র, ভালোবাসার মন্ত্র। আমি তো তোমাকে সত্যি করে খুব ভালোবাসি ফটিক। আমারও পরানো যাহা চাই, তুমি তুমি তাই গো। আমারও পরানো যাহা চাই, তুমি ছাড়া জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমারও পরানো যাহা চাই। ভুল দিদিমণি, ওটা ভালোবাসা নয়, ওটা তোমার মনের এক ধরনের বিলাসিতা। নিজের মনকে বোঝবার ক্ষমতা তোমার নেই ফটিক। তবে মানুষের মনটাকে আমি বুঝতে পারি। যে জীবনে মানুষ বাঁচে সেই জীবনটা তার রক্ত মাংস মজ্জায় মিশে গিয়ে একটা পুরোনো অভ্যাসে পরিণত হয়। তখন ওই মহারাজেরও মটর ভাজা খাওয়ার শখ হয়। শখ নয় ফটিক, শখ নয়। আমি এই ঘরে বসে যে রাজমুখ মুখে তুলেছি তার মধ্যে অনেক লাঞ্ছনা কাঞ্ছনা রক্তের দাগ লেগে আছে ফটিক। আমি শুধু চাই তোমার ভালোবাসা নিয়ে বাঁচতে, তোমার ভালোবাসা নিয়ে আলোর পথে চলতে। বাহ, চমৎকার! দুদিন পর যে আমার বউ হবে সে তার বাড়ির চাকরকে প্রেম নিবেদন করছে। বাহ বাহ বাহ! দেবদাস, ফটিক যদি আমার বাড়ির চাকর হয় তাহলে যে ছেলেটা আমার বাবার কারখানায় চাকরি করে তাকে কি বলে ডাকবো দেবদাস? চাকরি করলে কেউ চাকর হয় না। আমার শিক্ষা দীক্ষা বংশমর্যাদার সাথে তোমাদের আশ্রিত আগাছে তার কোনো তুলনায় হয় না। দেবদাসের মতো তুমিও তো আমাদের বাড়িতে আসতে না। তুমি তো একটা বড় গাছা। কি বলছো বিপাশা? এই আমি তোমাকে ভালোবাসি, আমি ভীষণ ভীষণ ভালোবাসি তোমাকে। দিদিমণির পরিচয়ের সঙ্গে বিরাট একটা টাকার অঙ্কের মিল আছে বলে তোমার এই ভালোবাসার হিসেবে মনটার অঙ্ক কষতে পেরেছো। নইলে ওই গরিবের মেয়ে শেফালি ভালোবাসাটাকে তুমি ওভাবে ফুটবলের মতন লাথি মেরে চলে আসতে পারো। এই বিপাশার কথায় নেচে কোনো লাভ হবে না, কারণ ওর বাবা ওকে কিছুতেই জামাই বলে মেনে নেবে না। জামাই হওয়ার শখ থাকলে আমি তো লেখাপড়া শিখে গলায় দুটো সার্টিফিকেট ঝুলিয়ে তোমার মতন অমানুষ হওয়ার চেষ্টা করতাম। সেটা পারিনি বলেই অশিক্ষিত ছেলেটা নিজের মাথাটা এখনো উঁচু করে রাখতে পেরেছে। ওই উঁচু মাথায় ভেঙে দেবো হারাম জানা। কত বড় সাহস তুই ভাবি জামাইয়ের অপমান করে কথা বলিস? বাবা, তুমি নিজের ইচ্ছার জামাই পছন্দ করে রাখতে পারো, কিন্তু এই বিয়েটা কিন্তু আমি আমার পছন্দ মতো করব।
এবার আমার কথাটাই শেষ কথা। আমি যেটা ভালো মনে করব সেটাই হবে। তাই ফটিকে রে, তোর বিয়ের আগে ফটিক ঘাট থাকা এই বাড়ি থেকে বের করে দেবো। না বাবা না, আমি যতক্ষণ এই বাড়িতে আছি ফটিককে কেউ ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করতে পারবে না। বাবার ইচ্ছের বিরুদ্ধে একটা রাস্তার ছেলে কোন অধিকার এই বাড়িতে থাকবে বলতে পারো বিপাশা? আমার স্বামীত্বের অধিকারে বিপাশা এতদিন থেকে অনেকভাবে পরীক্ষা নিরীক্ষা করে আমি ফটিককে আর দেবদাসকে পরীক্ষা করেছি। আজ সব সংকট মুছে ফেলে ঝেড়ে ফেলে আমি তোমার সামনে দাঁড়িয়ে বলছি বাবা, আমি ফটিককেই ভালোবাসি বাবা, আর আমার স্বামীত্বের অধিকারে ফটিক এই বাড়িতেই থাকবে। না দিদিমণি না, জোর করে কেউ কাউকে কোনো অধিকার দিতে পারে না, ওটা নিজের জোরে অর্জন করতে হয়। তাই 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 বাবুর কথা মেনে নিয়ে আজই আমি বাড়ি থেকে চলে যাব। যদি কোনোদিন নিজেকে তোমাদের যোগ্য করে তুলতে পারি, তাহলে তোমার দেওয়া অধিকারটা আমি ফিরে এসে স্বীকার করে নিতে চাই। তুমি যোগ্য কিনা তার বিষয়টা আমার কাছে ফটি। তাই আজকে বলছি, তুমি যদি এই বাড়ি ছেড়ে চলে যাও, তাহলে আজকেও আমি তোমার সঙ্গে তোমার বাড়ি ছেড়ে চলে যাব, তোমার সঙ্গে চলে যাব। আজকে আমি বলছি ফটি, এসো এসো ফটিক এসো, আজকে সবার সামনে আমার হাত ধরে তুমি আমাকে এই বাড়ি থেকে বাইরে নিয়ে চলো। চলো ফটিক চলো, এসো এসো ফটিক এসো। আমার মেয়ের গায়ে হাত ছোঁয়ালে তোর লাশটাকে আমি দামোদরে চলে পুঁতে রাখবো। হারামজাদা, এই মুহূর্তে বাড়ি ছেড়ে বেরিয়ে যা। ফটিক চলে গেলে তোমার পায়ের তোলা থেকে সব মাটি সরে যাবে যে দাদা। তাহা বলি তোমার অর্থের অহংকারটা তাঁতের ঘরের মতো হয়ে পড়বে। উল্টো পাল্টা কথা বলে না, তোকে আমি ইয়ে করতে পারবো না। যা দেবদাস, যাও হাত ধরে ভেতরে নিয়ে যাও। আপনি বলে নিশ্চয় নিয়ে যাবো। দাঁড়াও দাঁড়াও দেবদাস দাঁড়াও, ভেতরে যাওয়ার আগে আমার একটা কথা শুনে যাও। অর্ধেক রাজত্ব পাওয়ার লোভে তুমি যে রাজকন্যার হাত ধরতে চাইছো, তার বাবা কিন্তু মোটেই মহারাজা নন, একটা পথের ভিখিরি। কি বলি মহাদেব, আমি এত বড় কারখানার মালিক হয়ে আমি কোন দুঃখে ইয়ে হতে যাবো, মানে পথের ভিখিরি? কারণ এই দলিলটার যে নিয়তির নির্দেশ হয়ে তোমার পাশার ছককে উল্টে দিয়ে ওই ফটিককে কারখানার মালিক করে দিয়েছে। আমরা যে সন্দেহ করছিলাম সেটা সত্যি, আমার বাবার আসল কারখানার মালিক ওই ফটিক। না না, আমি কি করে ওই জমির মালিক হবো? তুমি কি বলছো কাকা বাবু? এই ফটিক, একদম বিশ্বাস করিস না। ওরা না তোকে ওই কথার ফাঁদে মানে ইয়ে করতে চাই, মানে ফাঁদে ফেলতে চায়। যা তুই বেরিয়ে যা, চলে যা। ফটিক চলে গেলেই তো এই দলিলের লেখাটা মুছে যাবে না দাদা। এখানে স্পষ্ট করে লেখা আছে তোমার কারখানার 10 বিঘা জমির আসল মালিক হলো ওই ফটিকের বাবা। আমার বাবা ওই জমির মালিক? হ্যাঁ ফটিক, হ্যাঁ। তোমার বাবা মারা যাওয়ার আগে আমার বাবার হাতে সেই দলিলটা দিয়েছিল তোমাকে মানুষ করার জন্য। আর এই মাননীয় মহাশয় সেই কথাটি চেপে গিয়ে ওখানে কারখানা বানিয়ে মহারাজা হয়ে বসে আছেন, আর আসল মালিক চাকরের পরিচয় নিয়ে এখানে পড়ে আছে। এবার আমার সব মনে পড়ে গেছে, সব মনে পড়ে গেছে। মানে আসল না, এই নানা রকম কাজের চাপে আমার সব ইয়ে হয়ে গেছিল, মানে এই বিস্ফোরণ। মহাদেব, তুই দলিলটা উদ্ধার করে বড় উপকার করেছিস ভাই। ফটিক যা, যা বিবাস থেকে নিয়ে বাড়ির ভেতরে যা। আপনি কি বলছেন? ফটিক ফটিক না, ফটিক না, আজ থেকে ওরে ইয়ে বলবে, ইয়ে মানে ফটিক বাবু। কি হলো ফটিক, দাঁড়িয়ে কেন? যা ভেতরে যা। না বাবু, নেড়া বারবার বের তোলা যায় না। তাই সে বাড়ি থেকে যাওয়ার সময় এ বাড়ির সম্পত্তির অধিকার আমি কেড়ে নিয়ে যাবো, নয়তো ভিখিরি হয়ে আপনার মেয়েকে আমি সিঁদুর পরিয়ে আমার সঙ্গে নিয়ে যাবো। এই সম্পত্তি অথবা মেয়ে, এই দুটোর মধ্যে একটাকে আপনি বেছে নিন, এই অন্যটাকে আমি নিয়ে যাবো। তার কথা বলছি ফটিক, এই সম্পত্তি না হয় মেয়ে, মেয়ে না হয় সম্পত্তি।
কোন দলিলটা করে মহাদেব? হ্যাঁ এই দলিলটা মানে এটা সম্পত্তি, সম্পত্তি মেয়ে মেয়ে সম্পত্তি, সম্পত্তি মেয়ে মেয়ে সম্পত্তি, সম্পত্তি মেয়ে। এই সম্পত্তিটাই থাক, তুই মেয়েটাকে নিয়ে আপনি কি বলছেন? বিবাহ সাথে আমি যাবো কোথায়? সালা তুই জাহান্নামে যাবে। হ্যাঁ তুই জাহান্নামে যাবে। সারা যে ছেলে 6 মাস একটা মেয়ে পটাতে পারে না তারা পুরুষ বলেই মনে করি না। তুই বিবাহের জন্য 20 লাখ টাকা সম্পত্তি বিলিয়ে দিবি? ঘরের লক্ষ্মীর চেয়ে তো বড় সম্পদ বড় হতে পারে না কাকা বাবু। ঠিক আমার বাবু টাকার লোভে সে ঘরের লক্ষ্মীকে বিক্রি করে দিলে। এটাই আমার জীবনের সবচেয়ে বড় সৌদা কাকা বাবু, এটাই আমার জীবনের সবচেয়ে বড় সৌদা। এসো বিপাশা। আসি বাবা। রাধা মাধব, রাধা মাধব। বাবু, তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই বাবা। তোমার এই ব্যবসার হিসেবে আমি হারলাম কি জিতলাম সেটা জানি না বাবা, তবে আমি একটা কথা জানি বাবা, যে এই সংসারে সাধ করে কেউ বড়লোক হতে চায়, আবার এই সংসার কাউকে বড়লোক হওয়ার জন্য সাধে। সেই মানুষটার প্রাণের সাধিকা হতে পেরে আমি ধন্য বাবা, আমি ধন্য। সেই সাধিকার পুজোটা সার্থক করার জন্য আমি সাধু পরিচয় তৈরি করব। এমন কিছু করব যাদের আপনাকে মুকুন্দ সাহারা এই ফটিকের শ্বশুর হিসাবে মনে রাখবে। চলে এসো বিপাশা। এই যে দাঁড়িয়েছো কেন? যাও দুটা কম্বল গুটিয়ে উল্টো হতে চেপে মাসির বাড়ি রওনা দাও। কোন মুখে আমি মাসির বাড়ি যাবো স্যার? কেন কেন কেন? ওরে এক কান কাটা হয়ে উঠে এসেছিলে, এবার 2 কান কাটা হয়ে ফিরে যাবে নাচতে নাচতে। হ্যাঁ চলে যাবো স্যার, যেতে তো আমাকে হবেই। কাল উচ্চাসার রঙিন চশমা চোখে দিয়ে আমি যে আশার দুরাশার তফাৎটাই ভুলে গেছিলাম, শিক্ষার অভিমানে ভুলে গেছিলাম। সোনার পাত্রি মোড়া থাকবে একটা শ্যাওলা গান কখনো সেগুন গাছের মর্যাদা পাই না স্যার, কখনো সেগুন গাছের মর্যাদা পাই না। আর এই সত্যটা একদিন আপনাকেও মানতে হবে। যতই আপনি এই রঙিন পাজামা পরে পাঞ্জাবি পরে বাবু সেজে থাকুন, আপনাকেও একদিন এই মানবাজারের মানুষ বলবে এই মুকুন্দ সাহা একটা বিড়ি ভান্ডার। মুকুন্দ সাহা বিড়ি ভান্ডার, বিড়ি দেখলি তো, দেখতে কেমন করে ওই বিড়ির পরিবর্তে মেয়ে জামাই আর সম্পত্তিটাকে 100 বেঁধে ফেললাম। কিন্তু তোমার ভাই এই মহাদেবকে তুমি এখনো বাঁধতে পারোনি দাদা, তাই তুমি জমির তুলে ডুপ্লিকেট নিয়ে তোমার যে সর্বনাশের সূচনা করলাম। একদিন হয়তো বিভীষণ হয়ে তোমার সোনার লঙ্কা ধ্বংস করে তা শেষ করবো, কথাটা মনে রেখো। এই সুযোগ তুমি আরে হারাম জানা পাবি না। মায়ের পেটের ভাই বলে তোদের আমি ক্ষমা করে দিয়েছি। ঘরের ঢেকি যখন কুমির হয়ে কামড়াতে চায় তখন সেই কুমিরের চামড়া দিয়ে আমি ঢাক বাজাবো। সানাই বাজাও সানাই। মল্লিকা না, মল্লিকা আমাকে স্বেচ্ছায় বিয়ে করতে রাজি হয়ে। তাহলে সে খবর দেখুন ওই মুদির দোকানে ঠোঙ্গা হয়ে গেছে। হ্যাঁ ঠোঙ্গা হয়ে গেছে। আমি ওই এসপি হয়ে যে পাঠিয়েছিলাম সে খবরটা কি হলো বল। এসপি সাহেব কুছ করবে নাই বাবু,
সিরিপ রিপোর্ট লেখে খাতাটা বন্ধ করে রাখলো। বললো মানে ও ওকে ওকে অ্যারেস্ট করবে না? উনি বলেছেন এসব কেসে যাচাই না করে কাউকে অ্যারেস্ট করা যায় না। লেকিন পুলিশের আদমি হয়ে ওসিও শালাকে ধরছে নাই কেন? ওখানে নাকি একদিন ওসির মেয়েকে রক্ত দিয়ে বাঁচিয়েছিল, তাই এমনি করে অবনী বাবু তার প্রতিদান দিচ্ছে। শালা এদেশে গণতন্ত্র নেই, এদের খুনি খোলা বাজারে ঘুরে বেড়াচ্ছে আর পুলিশ তারাই বসে খৈনি ডলছে, খৈনি ডলছে। আমি একটা মতলব দিতে পারি বাবু, লেকিন 2-5 হাজার খরচ করতে হবে। ও শালার সর্বনাশ করার জন্য আমি সব কিছু করতে পারি রে। তোর মতলব খানা কি আছে তাই বল। 10-20 রুপিয়া দিয়ে 2-500 লোক ভাড়া করে নিয়ে আসবো, আর সময় মেলে ঝান্ডা নিয়ে মিছিল করে কাল সকালে থানা ঘেরাও করে বসে যাবো। আর সেই সঙ্গে স্লোগান দিতে হবে, জহর বিরোধী খুনিকে গ্রেপ্তার করতে হবে, করতে হবে, করতে হবে। সমাজ বিরোধী পুলিশের আঘাত চলবে না, চলবে না, চলবে না। সমাজ বিরোধী পুলিশের আঘাত চলবে না। কাজ করতে যেও না মানে শেষে কেটো কোলা দিয়ে হাত বেরিয়ে পড়বে, কেলেঙ্কারি হয়ে যাবে। এই শ্রীনিবাস, আজ আমি কোনো কেলেঙ্কারির ভয় পাই না রে। যেতে হবে বাবু, যেতে হবে। আরো আপনি তো নাটের গুরু, এই ব্যাপারটা নিয়ে বেশি হইচই হয়ে গেলে কোনো কারণে তার নামটা যদি ফাঁস হয়ে যায় তাহলে ফাঁসি এই শ্রীনিবাস, আস্তে কথা বল, সারা দেওয়ালের কারণ আছে, কেউ শুনতে পাবে। তাহলে এবার মুখ বন্ধ করার জন্য এবার আমাকে মোটা টাকা লাগবে বাবু। আমাকে 10,000। এরপর থেকে তুমি আমাদের কাছ থেকে 1 টাকা পাবে না শ্রীনিবাস বাবু, কারণ আজ হোক আর কাল হোক ওই আমার বিশ্বাসকে পুলিশ অ্যারেস্ট করবে। আর তারপর আমার একটা মুখের কথায় আমার বিশ্বাস আবার ছাড়া পেয়ে যাবে বাবু। কি বল তোমার বলছো বাবু? আদালতে দাঁড়িয়ে তোমাকে সাজপাত বলতে হবে। এই সত্যটা তো তোমরা কেউ জানো না। আসল সত্যটা ওই খুঁজে আমরা চিনি। আমি বাবু টাকা না পেলে আসল সত্যি কথাটাই তো বলতে হবে বাবু। এই সত্যি কথা বলার জন্য তোকে আমি আর বাঁচিয়ে রাখবো না রে শ্রীনিবাস। আজ আমার হাতেই তোরে মরতে হবে। আমাকে মেরে করলে আমার বিশ্বাসে কে সাক্ষী দেবে বাবু? লাশ সাক্ষী দেবে রে শালা। তুই মরে গেলে অমর বিশ্বাসের খুনের দায়ে ওই শালা অমরি দারোগা অমর বিশ্বাসকে গ্রেপ্তার করতে বাধ্য হবে। এই ফসল আমি চিরতরে ঘুচিয়ে দিচ্ছে। আমি পাঁচ পরে সারা বাঁচবো। তুই মরে গেলে ওই সারা তারা অফিসার ফলো করবে যে অমর বিশ্বাসের ফোনে চালিত এক ঝিলে আমি 2টো পাখি মারবো রে সারা, 2টো পাখি।
অসমান মানে দেখ দেখ সব পিছিয়ে মনে আছে দেখ দেখ পিছিয়ে মনে আছে দেখ মরে গেছে তাদের কাজ কর তোরা এই রাতের অন্ধকারে এই লাস্টের গাড়িতে তুলে গিয়ে ওই সিস্টার মারিয়ার বাড়ির পিছনে জঙ্গলে ফেলে দিয়ে আয় তারপর নাম গোপন করে থানায় একটা টেলিফোন করে দিবে সকালে সোনারপুরের গায়ে অমর বিশ্বাসের খেল কত সোনারপুরের গায়ে অমর বিশ্বাসের খেল কত না আমি তোর কথা কিছুতে বিশ্বাস করি না আমি জানি আমার মল্লিকা কোনোদিন এই কাজ করতে পারে না তুই মিথ্যে কথা বলছিস না মাসি না আমি মিথ্যে কথা বলছি না আমি জানি মল্লিকাদির বাড়িতে বিয়ের মেয়ে বাঁধা হচ্ছে আর একটু বাদে মুকুন্দ বাবুরা ওকে আশীর্বাদ করতে আসবে কিন্তু মল্লিকা তো আমার অফিকে ভালোবাসতো ওদের দুজনকে নিয়ে আমি কত স্বপ্ন দেখেছিলাম কিন্তু মল্লিকা এ বিয়ে রাজি হলো কি করে সেটা তো আমিও বুঝতে পারি না কিন্তু আমি তো মল্লিকাদির সঙ্গে দেখা করতে গিয়েছিলাম সে একবারও আমার সঙ্গে দেখা করলো না ওর কাকা ওদের দরজা থেকে আমাকে ফিরিয়ে দিল কি এমন একদিনের মধ্যে হলো যে এইভাবে মল্লিকা বদলে গেল এই প্রশ্নের উত্তর একমাত্র অমিতাই দিতে পারে তাকে তো সকাল থেকে খুঁজেই পাচ্ছি না সে যেমন হঠাৎ এসে আমার বুকে মা বলে ঝাঁপিয়ে পড়েছিল আবার হঠাৎ বুঝে আমার কাছ থেকে যে উধাও পেয়ে গেল বোধহয় না না তোমাকে না বলে অমিতা কিছুতেই যেতে পারে না পারে 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 মায়ের দেখছে এমনই বরাত যতই সন্তানকে আগুনে ধরতে যাক না কেন সন্তানটি পিছলে বেরিয়ে যাবে ওর সঙ্গে তো আমার কোনো রক্তের সম্পর্ক নয় রে তবুও তো মানুষকে ভালোবেসে কাছে টানে তুইও তো দেবুকে ভালোবেসেছিলিস ভালোবেসে কি তাকে ধরে রাখতে পারলি মানুষকে সে মানে কেমন করে আজকে রাত্রে মাসি কেমন করে আজকে রাখছো আশ্চর্য তুমি হঠাৎ অদ্ভুত করেছো নাকি দেবুদা অদ্ভুত করে নয় আমাকে মুকুন্দবাবু তার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে জানো মাসি আমাকে মুকুন্দবাবু তার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তুমি দয়া করে আমাকে এখানে ঠাই দাও মাসি ক্ষমা তুই ভাবলি কি করে আমাদের এই সস্তা জিনিসটা বাজারে বিক্রি করলেও তোর পায়ে একজোড়া জুতোও হবে না জীবনে একটা ভুল করছি বলে তুমি আমাকে ক্ষমা করবে না বলো বলো কি করে ভাবলি যে আমরা তোকে আদর করে ঘরে তুলবো না আমি জীবনে আর কোনোদিন ভুল করতে পারি না আমি সারা জীবন হাসপাতালে কাজ করে একটা জিনিসই শিখেছি অঙ্গ বুঝে গেলে তাকে অপারেশন করে বাদ দিতে হয় নাইলে সারা শরীর পচে যায় তাই তোর নামটা আমার জীবন থেকে মুছে গেছে তুই বেরিয়ে যা বাড়ি থেকে। ও যাবে না যাবে না না তোমাকে আমার একটা প্রশ্নের জবাব দিতে হবে মা সন্তান যদি মাছ দরিয়ায় ডুবতে বসে তুমি মা হয়ে সেই সন্তানকে উদ্ধার করবে নাকি তার দোষ গুলো বিচার করবে উদ্ধার করার জন্য শুধু মাকে দরকার হয় নামবার সময় তো মায়ের কোনো বারণই শুনে না তবু তো পৃথিবীর সব সম্পর্কে দান প্রতিদানের পথ চেয়ে থাকে শুধু মায়ের দেহই কখনো প্রতিদানের জন্য হাত বাড়ায় না তুমি দেবুকে ক্ষমা করে দাও মা তুমি দেবুকে ক্ষমা করে দাও কিন্তু আমার জীবনে ক্ষমার ফুটো পাত্রটি ক্ষমার প্রশান্তটি নিঃশেষ হয়ে গেছে রে অভি ক্ষমায় যদি না করতে পারবে তাহলে তুমি খ্রিস্টান হয়েছিলে কেন তোমার কি সুখে যারা ক্রুশবিদ্ধ করে মেরেছিল তিনি তো তাদের ক্ষমা করেছিলেন মা তাহলে তার এই পবিত্র চিহ্নটাকে বুকে নিয়ে তো মানব ধর্মটাকে অস্বীকার করতে পারো না মা দাও ওকে ক্ষমা করে দাও মা অভি ওরে ওই মাসির সীমাকে দাঁড় করে রাখা মমতাময়ী মায়ের মূর্তিটাকে মায়ের মন্দিরে প্রতিষ্ঠা কর যা দেবু দেবু মায়ের কাছে তো ক্ষমা পেয়ে গেছিস কিন্তু শেফালির কাছে তুই অনেক অপরাধ করেছিস না দাদা না শেফালির মতো মেয়েরা যে জন্ম অপরাধী তাদের মন থাকতে নেই ভালোবাসার অধিকার থাকতে নেই তাদের মান অভিমান চাওয়ার ছোট ছোট স্বপ্নগুলো চিরদিন শুধু
বিচার আমি পাচ্ছি না। এবার তুই ভিতরে যা, আমাদের চোখের আড়ালে শেফালির সাথে পিটিয়ে নিয়ে যা 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 যা। কিন্তু দাদা, যে মানুষটাকে আমি এত অপমান করেছি, যাওয়ার আগে তার কাছে ক্ষমা চেয়ে একটা তার পায়ে প্রদান করে যাবো। তুমি আমাকে ক্ষমা করো দাদা। যা 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 যা। মা গো মা, ঘরের ছেলে তো ঘরে ফিরে এসছে। মা তুমি তুমি আমাকে বিদায় দাও। বিদায়? এই কথা তুই কেমন করে বলছিস? না বাবা না, আমি তোকে বিদায় দিতে পারবো না বাবা, তোকে বিদায় দিতে পারবো না। আজ জীবন একদিন ছড়া পাতার মতো আমাকে উড়িয়ে নিয়ে এসেছিল, আজ আবার একটা ভয়ঙ্কর ঝড় উঠেছে সৃষ্টি নিশান করে। জানি না সেই ঝড়ের হাওয়া হয়তো আমাকে টেনে নিয়ে যাবে জীবনের উৎসব থেকে। চুপ কর, চুপ কর বাবা, চুপ কর। নতুন করে আঘাত দিস না আমাকে অভিমূল্য, নতুন করে আঘাত দিস না অভিমূল্য। অভিমন্যু নয়, ওই নামের আড়ালে লুকিয়ে আছে এক নিষ্ঠুর পরিচয়। আপনি কি বলছেন? হ্যাঁ হ্যাঁ, যেটা বলছি সেটা সত্য, আর তার জন্যই কলকাতা থেকে মিস্টার দাস এখানে এসেছে। কি সত্য সেটা বলুন, বলুন কি সত্য? এতদিন ধরে পুলিশ কর্মচারী হিসেবে আজ আমাকে এক ভয়ঙ্কর সত্যি কথাই বলতে হচ্ছে সিস্টার। হ্যাঁ বলুন। এতদিন ধরে মিথ্যের মুখোশ পরে যে আপনাদের বিশ্বাসের ঘরে জায়গা করে নিয়েছিল, তার আসল নাম হলো অমর বিশ্বাস। যে অমর বিশ্বাস মল্লিকার বাবার হত্যাকারী। আমি বিশ্বাস করি না কিছুতে। প্রথম দিন হেডকোয়ার্টারের রিপোর্টটা দেখে আমিও বিশ্বাস করতে পারিনি, কিন্তু আজকে আমি নিঃসন্দ হয়ে ওকে অ্যারেস্ট করতে এসেছি। ওরে চুপ করে থাকিস না, চুপ করে থেকে এই মায়ের মনটাকে ভেঙে দিস না। বল, উনি যা বললো সব মিথ্যে কথা বলেছে, মিথ্যে। আমি সত্যি অভিমন্যু নই, আমি অমর বিশ্বাস। লকআপ থেকে পালিয়ে আমি এখানে মিথ্যে পরিচয় দিয়ে লুকিয়ে দিচ্ছি। ও ভগবান, মায়ের চোখ দিয়ে ওর নোংরা পরিচয়টা আমি কেন জানতে পারলাম না? বল, কেন কেন তুই আমার সঙ্গে ছলনা করলি? কেন আমার সেই ভালোবাসার বুকে ছুরি মারলি? কেন মানো আমাকে আরো মানো, মেরে মেরে আমার দুর্ভাগ্যের মধ্যে ভেঙে দাও মা। নইলে কি করে বুঝবে? বাধ্য হয়ে মিথ্যে পরিচয় দিলেও কোনো অন্যায়, কোনো পাপ আমি করিনি। আমি হত্যাকারী নই। হ্যাঁ, সে কথাটা বিশ্বাস করে আমি হয়তো তোমার মুক্তির জন্য চেষ্টা করতাম, কিন্তু আজ সকালে যে শ্রীনিবাস মন্ডলের লাশটাকে খুঁজে পাওয়া গেছে। হ্যাঁ, শ্রীনিবাস মন্ডল মারা গেছে। হ্যাঁ, তাকে খুন করা হয়েছে, আর তাকে খুন করেছ তুমি। শ্রীনিবাস মন্ডল ছিল তোমার কেসের একমাত্র সাক্ষী। তাকে সরিয়ে দিলে তুমিও খুব সহজেই সব অভিযোগ থেকে মুক্তি পেয়ে যাবে। মল্লিকার বাবা আর শ্রীনিবাস মন্ডলকে খুন করেছে এটাই ব্যক্তি, এটাই সহজ অঙ্ক। মুক্তি 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 নিয়তি, হে অদৃশ্য মহাশক্তি, কি কুটির তোমার মায়াবী হাসি, কি সুন্দর তোমার ওই মধুর মুখের চোখের চাউনি। আমাকে নিয়ে তুমি এই কোন খেলা খেলতে চাইছো? আপনার এই সহজ অঙ্কটাই আমার মুক্তি সদর দরজাটা খুলে দিয়েছে। হ্যাঁ, আমাকে নিয়ে নিয়তি তুমি এই কোন খেলা খেলতে চাইছো? নিশ্চিত মৃত্যুর হাতছানি থেকে তুমি আমাকে জীবনের সিংহ দুয়ারে দাঁড় করিয়েছো। কেন কেন কেন? তোমার ওই কথার ছলনাতে আর তুমি আমাদেরকে ফলাতে পারবে না অভিমন্যু, আর ফলাতে পারবে না। আমি তোমাকে গ্রেফতার করছি। আপনি ভুল করছেন স্যার। জওয়ার বাবু আর শ্রীনিবাস মন্ডলকে খুন করেছে একই লোক,
কিন্তু আমি সে নই। অর্থাৎ আচল খুলে এই গ্রামের মধ্যে লুকিয়ে আছে। আপনি আমাকে 1 ঘন্টা সময় দিন স্যার, আমি কথা দিচ্ছি এই 1 ঘন্টার মধ্যে সেই শয়তানটার মুখোশ আমি খুলে দেবো। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে এতদিন সময় দিয়েছিলাম সবকিছু জানার পরও, কিন্তু আর দ্বিতীয় খুন করার পর আর আমি কোনো সময় দিতে পারবো না। আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি স্যার, আপনি একদিন এইখানে দাঁড়িয়ে আপনি আপনার জীবন দিয়ে আমাকে সাহায্য করার শপথ নিয়েছিলেন। আজকে আমি 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 আপনার পায়ে ধরে অনুরোধ করছি। না না, আপনাকে সারা জীবনের মতো কেউ একটা নড়বার চেষ্টা করবেন না। আমার তুমি কিন্তু ভুল করছো। এভাবে তুমি পালিয়ে যেতে পারবে না। হ্যাঁ, আমি বাঁচবই, কারণ সত্যের সোনাটাকে ফিরিয়ে আনার জন্য আমাকে বাঁচতেই হবে। খবরদার খবরদার, আপনারা যদি আসল খুনিকে ধরতে চান তাহলে আমার কথা মতো কাজ করুন। বাইরে খবর ছড়িয়ে দিন শ্রীনিবাস মন্ডল বেঁচে আছে, তাকে হাসপাতালে 1 নম্বর ক্যাবিনে শুয়ে রাখা হয়েছে। আপনি মাকে নিয়ে হাসপাতালে চলে আসুন, আমি 1 ঘন্টার মধ্যেই সেখানে হাজির হব। ওকে, বেস্ট অফ লাক। হসপিটাল যেতে হবে এখনই। আমাকে একটা নতুন নাটক সাজিয়ে রাখতে হবে এখনই। একটা মুহূর্তের দাম হয় অমর বিশ্বাস, না হয় অভিমন্যের জীবন। নতুন জীবন, ওই মুকুন্দ সাহার আত্মীয় হয়ে আমার একটা নতুন জীবন শুরু হবে। ওই সাহাবাড়িতে ঢুকে আমি এখন ফাল হয়ে বেরোবো। আর আগে যে আমার বুকটা ভালো ভালো করে দিয়েছিলাম, কাল মল্লিকার বিয়ে, আজ ওর আশীর্বাদ করতে আসছে, তবু টাকাটা হাতে এলো না কেন? ওরে আর কত টাকা লাগবে? এই তো সেদিন 50,000 টাকা চলে বেঁধে ফেলেছো জামাই বাবু। মাত্র 50,000-এ কখনো মেয়ের বিয়ে হয়? কেন হবে না? মাত্র 30টি লোককে নিমন্ত্রণ করেছো। খাট, পালঙ্ক, বিছানা কিছুই দিতে হচ্ছে না। লোকের বাড়িতে লক্ষ্মী পুজো হলে এর থেকে বেশি খরচ হয়। কিন্তু আমি যে সেদিন মানিক কাছে শুনলাম ওরা নাকি তোর হাতে লাখ-খানেক টাকা দিয়েছে। তুমি ওই ঘরে বসে বসে না ওই শুধু টাকার স্বপ্ন দেখো। লাখ টাকা কাকে বলে যান? ওই একের পিছে করে 0 সালে লাখ টাকা হয়, সে হিসেবটা রাখো। কিন্তু তোর চরিত্রের হিসেবটা আমি ভালো করে জানি। আমাকে ফাঁকি দিয়ে কত টাকা চলছিস বল? তুমি বিশ্বাস করো জামাই বাবু, আমি নিজের লোকের কাছে কমিশন খাই না। শুধু ওই ঘটক বিদায় হিসেবে পুরনো পাঞ্জাবিটা মুকুন্দ বাবু দিয়েছেন। কিন্তু বাকি 50,000 না পেলে আমি মল্লিকার আশীর্বাদ হতে দেব না। বাহ বাহ, চমৎকার বাবা, চমৎকার। নিজের ভাইদের বিয়ে নিয়েও তোমরা কান্নামির লঙ্কা ভাগ শুরু করে দিয়েছো। তোর জ্যাঠা তার মেয়ের বিয়ের জন্য 1 লাখ টাকা আলাদা রেখেছে, বলতে পারবি? জেঠা মশাই কিছু না রেখে গেলেও তার মেয়েটাকে রেখে দিয়েছিল বলেই আজ তাকে বিক্রি করে 1000 টাকা কামাতে পারছো বাবা। তুমি নিজের বাবাকে এই কথা বলতে পারছো? গীতায় শ্রী ভগবান বলেছেন, পিতা স্বর্গ পিতা ধর্ম। তার মহিমাকে বাঁচিয়ে রাখার জন্য যদি তার চেতনাকে চাবুক মারতে হয় তাহলে সেটাই হবে শ্রেষ্ঠ পিতৃভক্তি। হ্যাঁ বাবা, হ্যাঁ, শুধু সন্তানের জন্ম দিলেই বাবা হওয়া যায় না, তাকে উদারতা, মায়া, মমতা আর মহত্বের এক জীবন্ত মূর্তি হয়ে সন্তানের বুকের সামনে আসন পেতে বসতে হয়। ওই নইলে বাইরের জগতে তার সোনার মূর্তি তৈরি করে রাখলেও সে কখনো সন্তানের প্রাণের পুজো পেতে পারে না বাবা। ওই শক্ত শক্ত কথা বলে মাঠে ঘাটে হাততালি পাওয়া যায়, ওই বোনের বিয়ে দেওয়া যায় না। বিয়ে নয়, বিয়ে নয়, তোমরা দিদির বলির ব্যবস্থা করছো, তাই আমি বেঁচে থাকতে তোমাদের এই ষড়যন্ত্রকে কিছুতেই সফল হতে দেব না। না কল্যাণ, আমার বিরুদ্ধে কেউ কোনো ষড়যন্ত্র করেনি। আমি সেই চেয়ে বিয়েতে রাজি হয়েছি। তুই রাজি হসনি দিদি?
রাজি যে হয়েছে সে এক বদমেজাজি বিকৃত মনের মেয়ে, প্রতিহিংসা, রাগ আর অভিমান, যার চিন্তা শক্তির আকাশটাকে কালো মেঘে ঢেকে দিয়েছে। আমি স্বীকার করছি, আমি প্রতিশোধ চাই। আমার বাবার খুনিকে যদি আমি নিজে হাতে মরতে না পারি, তবু তার বিকৃত কামনা বাসনাকে আমি কিছুতে বেঁচে থাকতে দেব না। কিন্তু দিদি, না করলাম না, তোর কথা মেনে নিয়ে আমি কিছুতে একটা ঘাতকের গলায় মালা দিতে পারবো না। আমি তো তোকে অভিযান গলায় মালা পরাতে বলছি না দিদি, শুধু শুধু ওই মানুষটার উপর অভিমান করে, তুই নিজের গলায় ছুরি বসাস না দিদি। নিজের গলায় ছুরি পড়াবো মানে? আরে মুকুন্দ বাবুর ছেলের বউ বলে ওর জীবন ধন্য হয়ে যাবে। শুধু একটা জীবন নয়, আগামী 7টা জীবন ধন্য হবে। কিন্তু মামা, ওরা এখন আসছে না কেন? কখন আমার আশীর্বাদ হবে? আমি যেন অপেক্ষা করতে পারছি না। দিদি, তুই কেন বুঝতে পারছিস না? তোর জমিটাকে পাওয়ার জন্য ওরা জোর করে কায়দা করে তোকে ও বাড়িতে নিয়ে যেতে চাইছে। কল্যাণ, কে কি করছে কি না করছে আমি কিছু জানতে চাই না। আমি শুধু জানতে চাই, ওই অমানুষকে বিশ্বাস করে আমি যে পাপ করেছি, আমি সেই পাপের মহা প্রায়শ্চিত্ত করতে চাই। সেই জন্যই তো আজ আমি তোমাকে আশীর্বাদ করতে এসেছি মা মল্লিকা। আজ তোমার বাবা বেঁচে থাকলে বড় ইয়ে পেতেন, মানে আনন্দ। যেটা মশাই কতটা আনন্দ পেতেন জানি না, কিন্তু আমি বেঁচে থাকতে তোমাদের এই ছলনার অনুষ্ঠানে কিছুতেই উপস্থিত থাকতে পারবো না। দাদা বেঁচে নেই বলে এমন দিনে আপনাদের কোনো আয়োজন করতে পারি? আপনি কেন আয়োজন করবেন? মা তো আমার বাড়িতে যাচ্ছে, তাই যা করার আমি সেখানেই করবো। তাহলে ওই শুভ শীঘ্র ওই আশীর্বাদের কাজটা আপনি শুরু করে দিন। হ্যাঁ, আশীর্বাদ হাত আমি সঙ্গে নিয়ে এসছি। দে রে বসুন, দে হাত দে। এসো মা মল্লিকা, এই হাত দিয়ে আজ আমি তোমাকে আশীর্বাদটা করে যাই। এসো এসো মাসি, কাছে এসো। নিজের চিতার আগুনের দিকে হাত বাড়াবেন না, আশীর্বাদের হাতটা নামিয়ে দিন। কোন সাহসে এসেছ? যে সৎসাহসের জোরে আমি একদিন লকআপ থেকে পালিয়ে এসেছিলাম, যে সৎসাহসের জোরে আমি একদিন মল্লিকার মতো মেয়েকে ভালোবাসতে পেরেছিলাম, সেই সৎসাহসের জোরে আমি এখানে এসেছি মেয়েকে নির্দোষ করে প্রমাণ করার জন্য। সেটা প্রমাণ করার জন্য বুঝি তোমার বিরুদ্ধে প্রধান সাক্ষী ওই শ্রীনিবাস বাবুকে তুমি সরিয়ে দিয়েছো? শ্রীনিবাস মন্ডল মারা যায়নি, তিনি বেঁচে আছেন। আবার একটা মিথ্যে দিয়ে আমার মন ফোলাতে এসেছো? না, মিথ্যে নয় মল্লিকা, শ্রীনিবাস মন্ডল বেঁচে আছেন, তিনি হাসপাতালের 1 নম্বর কেবিনে আছেন। কয়েক ঘন্টার মধ্যেই তিনি পুলিশের কাছে একদম মিথ্যে কথা বলবে না। শ্রীনিবাস মন্ডল কিছুতে বেঁচে থাকতে পারে না। না না না, আপনি ভুলভাল বলছেন। আমি জানি শ্রীনিবাস বাবুকে গোলা টিপে খুন করা হয়েছে। পোস্টমর্টমের আগে পর্যন্ত পুলিশ নিশ্চিত হয়ে বলতে পারে না কি করে মারা গেছে। তা তুমি কি করে জানলে শ্রীনিবাস মন্ডলকে গোলা টিপে? ওই কোথার পেঁচে আমাদেরকে ফাঁদে ফেলতে চায়। শ্রীনিবাস বাবু মুখ খুললে অনেককেই ফাঁদে পড়তে হবে মুকুন্দ বাবু, কথাটা মনে রাখবে। তুমি কোন সহযোগিতা এসছো? যাও, এই বছর ওকে বের করে দে। আমার গায়ে কেউ আঙুল ঠেকাবার চেষ্টা করলে তাকে কিন্তু গুলি খেয়ে এই যুগে আত্মরক্ষার জন্য প্রত্যেককেই পিস্তল রাখতে হয়। কলকাতার রাজপথে যেদিন গান্ধীজির রক্ত ধরেছিল, সেদিন অহিংসার শ্মশান যাত্রা শেষ হয়ে গেছে। এ যুগের নরপশুরা শান্তির ভাষা বোঝে না, তারা মারের বদলে মার চায়, আর রক্তের বদলে রক্ত। চলে এসো, কেন যাবে না? তোমাকে আমার সাথে যেতেই হবে। আর যখন সত্যের জোয়ার এসেছে, তখন তুমি জীবন নদী থেকে কিছুতেই তুমি নেমে যেতে পারবে না। চল, চেষ্টা করবে না।
বাসা পর্যন্ত হতে দিল না, কাল কি করে বিয়ে হবে মুকুন্দ? সারা আশীর্বাদে নিকুচি করেছে। হাসপাতালের 1 নম্বর কেবিনে শুয়ে বাড়ছে আমার মৃত্যুবান। ওই মৃত্যুবানটাকে আমাকে চিনিয়ে আনতে হবে। এই পাশোয়ান, চল চল রে সালা ওই হাসপাতাল। যাবেন বাবু? আর এই খুনো খারাপের মধ্যে আমি নাই, আমি চললাম শান্তিপুরে। আমার তো সঙ্গে নিয়েছ ভাঙা বলে আমাকে পারে, তার আগে বিশেষ শ্বশুরবাড়ি করে বসে চলে চল 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 চল।